নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের লেজার পোস্টিং এর দ্বিতীয় অধ্যায়, আমার ভিডিওর দ্বিতীয় পার্টটি শুরু করতে চলেছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশের বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে প্রত্যেকদিন আমি এরকম ভিডিও ছাড়ি, তো নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখো। আচ্ছা, তো মূল আলোচনাটি শুরু করা যাক। তাহলে এখানে গতকাল বড্ড ভিডিওটি লেন্দি হয়ে যাওয়ার ফলে তোমাদের হয়তো দেখতে একটু অসুবিধা হবে কিংবা বোর হয়ে যাবে। তো সেই জন্য আজকে আমি কি করেছি, তো জার্নাল এন্ট্রিগুলো করতে একটু সময় লেগে গিয়েছিল কালকে আমার। তো আজকে আমি সেই জন্য এই জার্নাল এন্ট্রিগুলো এখন থেকে আগে থেকে করে রেখেছি যাতে ভিডিওটি একটু ছোট হয়। তো চলো দেখে নেওয়া যাক। প্রথম বলছে কি, এ বিজনেস স্টার্টেড উইথ 2,50,000 রুপিস। তাহলে একটা বিজনেস শুরু করা হচ্ছে 2,50,000 টাকা দিয়ে। তাহলে এর এন্ট্রি কি হবে? তাহলে ব্যবসাতে আসছে টাকা, তাহলে যথারীতি এন্ট্রি হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। ডেবিট সাইডে 2,50,000, ক্রেডিট সাইডে 2,50,000। আচ্ছা, এইখানে একটা জিনিস লিখতে হবে, ডেবিট ক্রেডিট, ডিআর সিআর, এই কথাটা লিখতে হবে। আমার এখানে লেখাটা হয়নি, কিন্তু তোমরা যখন লিখবে, তোমরা যখন প্র্যাকটিস করবে, তখন এখানে ডেবিট এখানে ক্রেডিট দুটোরই কথাটা লিখবে, তা না হলে অঙ্কটা ভুল। দ্বিতীয় তারিখে কি এন্ট্রি হচ্ছে, বলছে যে গুডস পারচেসড বাই ক্যাশ অফ রুপিস 50,000। তাহলে 50,000 টাকা দিয়ে গুডস পারচেসড করা হচ্ছে, গুডস কেনা হচ্ছে, মালপত্র কেনা হচ্ছে। তাই এন্ট্রি কি হবে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। যেহেতু কেন না, গুডস আসছে আর ক্যাশ চলে যাচ্ছে, নমিনাল রিয়েল অ্যাকাউন্টে যা আসে সেটাকে ডেবিট করতে হয় এবং যেটা চলে যায় সেটাকে ক্রেডিট করতে হয়। তাহলে আসছে এখানে গুডস, তাই পারচেস অ্যাকাউন্ট ডেবিট করলাম, আর চলে যাচ্ছে এখানে ক্যাশ, তাই ক্যাশটাকে ক্রেডিট করলাম। তো এখানে 50,000, ডেবিট দিকে 50, ক্রেডিট দিকে 50। 3 তারিখে কি বলছে, গুডস সোল্ড টু হারি অফ রুপিস 20,000। তাহলে এই এন্ট্রিটা তাহলে কি বলছে, গুডস সোল্ড টু হারি অফ রুপিস 20,000। হারিকে 20,000 টাকার পণ্য বিক্রয় করা হচ্ছে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, কেন না ক্যাশ আসছে, গুড সোল্ড টু হারি অফ রুপিস, আচ্ছা গুড সোল্ড টু হারি বাই ক্যাশ করে দিই, এটা বাই ক্যাশ অফ রুপিস 20,000। তাহলে এখানে এন্ট্রিটা কি হচ্ছে, ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ যেহেতু আসছে, বিক্রি করছি, ক্যাশ পাচ্ছি, তাই ক্যাশ আসছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, বিং গুড সোল্ড টু হারি বাই ক্রেডিট নয়, তাহলে এখানে ন্যারেশনটা একটু অন্য টাইপের হয়ে যাবে, ন্যারেশনটা হয়ে যাবে বাই ক্যাশ। আচ্ছা, 4 নম্বর কি বলছে, ক্যাশ পেড টু ক্রেডিটর অফ রুপিস 10,000। কি আসছে, ক্যাশ পেড টু ক্রেডিটর, নমিনাল অ্যাকাউন্টে খরচ হলে সেটাকে ডেবিট করতে হয়। তাহলে আমি এখানে ক্যাশটা আমার কিসের উদ্দেশ্যে খরচ হচ্ছে, ক্রেডিটর মানে পাওনাদারকে টাকা দেওয়ার জন্য। তাহলে নমিনাল অ্যাকাউন্টে যেটা খরচ ডেবিট হয়, সেই জন্য ক্যাশটাকে ডেবিট করলাম, আর ক্যাশ যেহেতু চলে যাচ্ছে, এখানে ক্যাশটা খরচ হিসেবে ব্যবহার করা হচ্ছে, ক্যাশ পেড টু ক্রেডিটর, আর ক্রেডিটরকে ক্রেডিট করলাম। আশা রাখি বোঝা গেছে। এই এন্ট্রিটা আমাকে বলো, এই এন্ট্রিটা ঠিক না ভুল, এই এন্ট্রিটা ঠিক না ভুল, আমি এইটা জানতে চাইছি। আজকের প্রশ্ন হচ্ছে, এই এন্ট্রিটা ঠিক না ভুল? সঠিক উত্তরটা কমেন্ট সেকশনে লিখে জানিও। আমার মনে হচ্ছে এই এন্ট্রিটা ভুল, তোমাদের কি মনে হচ্ছে এন্ট্রিটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। আপাতত আজকে আমি এই তিনটের আমি লেজার পোস্টিং করে দেখাচ্ছি, লাস্টেরটাও বলে দেবো ভিডিওটি শেষে। তো প্রথম, এ বিজনেস স্টার্টেড উইথ 2,50,000 রুপিস। এন্ট্রি কি করা হয়েছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ এখানে কটা আছে, একটা, দুটো, তিনটে আপাতত ক্যাশ আমরা এখানে দেখতে পাচ্ছি। সুতরাং তাহলে এখানে কি হবে, ক্যাশ একটা, দুটো, তিনটে ক্যাশ। তাহলে এখানে ক্যাশের সাথে রিলেটেড কি আছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে, পারচেস অ্যাকাউন্ট আছে, আর কি আছে, সেলস অ্যাকাউন্ট আছে। তাহলে এই তিনটে অ্যাকাউন্ট ঝটঝট করে বসিয়ে ফেলতে হবে। ক্যাশ অ্যাকাউন্ট টু ক্যাপিটাল আছে, টু হলে ডেবিট দিকে বসে যাবে, তাহলে টু ক্যাপিটাল অ্যাকাউন্ট হয়ে গেল। এবার চলে যাচ্ছে, এটা কত টাকা, এটা 2,50,000। আচ্ছা, এখানে অ্যামাউন্টের একটা ছক করলেই হবে, দুটো ছক করার কোনো দরকার নেই। 2,50,000
2,50,000। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রি 1117। আচ্ছা, তারপর নেক্সট এন্ট্রি কি বলছে? তারপর বলছে যে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে পারচেসটা ডেবিট হচ্ছে, তাহলে বাই পারচেস 2 তারিখে বাই পারচেস করে দিতে হবে। 2 তারিখে ক্যাশ অ্যাকাউন্টের ঘরে বাই পারচেস 2 তারিখ 2/1 না 2 ফেব্রুয়ারি, তো সরি এটা একটু ভুল হলো আমার, 2/2/17। সেটা কি হবে? বাই পারচেস, বাই পারচেস, বাই পারচেস, বাই পারচেস, হ্যাঁ বাই পারচেস। কত না 50,000 রুপিস। 50,000 রুপিস আমরা এখানে বসিয়ে দেবো। 50,000 রুপিস বসিয়ে দিলাম, 50,000 রুপিস। আচ্ছা, এবার কি হয়েছে? আচ্ছা, তারপর হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। সেলস হচ্ছে কত? 20,000 টাকার সেল হচ্ছে, 20,000 টাকার পণ্য সেল হচ্ছে, তাহলে 2 সেলস হয়ে আছে, 2 সেলস হয়ে আছে, তাহলে 2 সেলস কত না 20,000 টাকা, 20,000 টাকার পণ্য সেলস হয়ে আছে, 20,000, 20,000 টাকার পণ্য সেলস হয়ে আছে টোটাল। সেটা কত তারিখ? এটা হচ্ছে 3 তারিখ, 3/2/17। সেটাও 2 হবে, 3/2/17। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এবার ক্যাপিটালের ক্যাশ অ্যাকাউন্টটা আমাদের ক্লোজ করতে হবে। ক্যাশ অ্যাকাউন্টটা ক্লোজ করলে কত হচ্ছে? কোন দিকটা বেশি? ডেবিট সাইডটা বেশি। তো ডেবিট সাইডে যোগ করলে কত হচ্ছে? ডেবিট সাইডটা 2,50,000 প্লাস 20,000 ইজ ইকুয়াল টু 290, 290,000। এখানে সেখানেও চলে যাবে 290,000। আচ্ছা, এবার কোন দিকটা কম হচ্ছে? তাহলে এদিকটা কম হচ্ছে। কত কম হচ্ছে? 2,40,000 রুপিস কম হচ্ছে। আচ্ছা, এইটা হয়ে যাবে ক্লোজিং ডেটে, এইটা হচ্ছে ক্লোজিং ডেটে, এইটা চলে যাচ্ছে ক্লোজিং ডেট। কত ক্লোজিং ডেট? 31/12/17, 31 বাই ব্যালেন্স সিডি। কত বাই ব্যালেন্স সিডি কত হবে? বাই ব্যালেন্স সিডি হবে, বাই ব্যালেন্স সিডি কত হবে? বাই ব্যালেন্স সিডি হবে 240,000, 40/90। ওকে, তাহলে এইটা হয়ে গেল লেজার পোস্টিং এর অ্যাকাউন্ট। এবার এই দিকটা করতে হবে। এইটা কি করব? এটা ওপেনিং ডেটে দিয়ে দিই। এটা হচ্ছে নেক্সট ওপেনিং ডেট 1/1 কত হবে? 17, 18। তাহলে এবার এখানে কি আসছে? যেহেতু ব্যালেন্সটা এবার বেরিয়ে গেল, ব্যালেন্স সি ব্যালেন্স, বাই ব্যালেন্স বিডি হবে, বাই ব্যালেন্স বিডি। কত না 2,40,000 রুপিস, 240। এই ঘরটা কাটার দরকার নেই, এই ঘরটা আমি একটা অন্য ঘর, এটা হচ্ছে ক্যাশ বুকের ছক হয়ে গেছে আমার, তো এই ঘরটা টানার দরকার নেই। এই অ্যামাউন্টের ঘরটা হবে না, এই অ্যামাউন্টের ঘরটা আসছে না, এই অ্যামাউন্টের ঘরটা করবে না। আচ্ছা, তাহলে এইটা হয়ে গেল 2,40,000, এটা 2,40,000। তাহলে এইটা চলে যাবে ওপেনিং ব্যালেন্সে, টু ব্যালেন্স বিডি হিসেবে এটা ওপেনিং ব্যালেন্সে চলে যাবে পরের বছর। এটা বাই ব্যালেন্স বিডি বলে ডিক্টেড ডেবিট দিকে বসে যাবে। এটা যখন পরবর্তী ক্ষেত্রে যখন অ্যাকাউন্ট করা হবে, তখন এই যে অ্যামাউন্টটা, এইটা পরের বছরে ফার্স্ট ডেটে এই এন্ট্রিটা চলে যাবে যে এই ক্যাশ অ্যাকাউন্টের ব্যালেন্স আছে 2,40,000 রুপিস। এইটা হচ্ছে মানে। এবার এইটা ট্রায়াল ব্যালেন্স করার সময় এই ধারণাটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। যখন তোমরা ট্রায়াল ব্যালেন্স করবে, লেজার পোস্টিং থেকে যখন ট্রায়াল ব্যালেন্স করবে, তখন এইটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, এই ডাউটটা
আপাতত এইটা মনে রাখবে যে এইটা হবে ক্লোজিং ডেট, এইটা আসবে ওপেনিং ডেট, এইটুকু খালি মাথায় রাখবে। এটা হয়ে গেল তাহলে ক্যাশ অ্যাকাউন্ট। এবার এখানে একটা অ্যাকাউন্ট খোলা আছে, দেখছি ক্রেডিটর্স অ্যাকাউন্ট। এখানে ক্রেডিটর্স এবার কটা আছে দেখতে হবে। ক্রেডিটর্স কটা আছে? ক্রেডিটর্স হচ্ছে একটা। আমার মনে হচ্ছে এই এন্ট্রিটা ভুল। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আমরা জানি কি ক্রেডিটর হচ্ছে একটা লাইবিলিটি, ডেটর্স হচ্ছে একটা অ্যাসেট, আর ক্রেডিটর্স হচ্ছে একটা লাইবিলিটি। তাহলে লাইবিলিটি, আমি ক্যাশ পেড করছি ক্রেডিটরকে 10,000 টাকার, তাহলে এখানে আমার একটা জিনিস আগে ভাবতে হবে যে তার মানে পাওনাদার আমার কাছ থেকে টাকা পেতো, তাই আমি তাকে টাকাটা পেড করছি। পাওনাদার যদি আমার কাছ থেকে টাকাটা যদি না পায়, তাহলে আমি কখনো পাওনাদারকে কেন টাকাটা ডোনেট করতে যাবো, শুধু শুধু তাকে কেন টাকা দেবো? তাহলে এইখানটা আগে যদি বুঝতে পারো, তাহলে এইখানটা বাদ বাকিটার কোনো ব্যাপার না। তাহলে এইটা যে আসলে কি আমরা বুঝতে পেরেছি যে পাওনাদার যদি টাকা না পায়, তাহলে আমরা তার পাওনাদারকে, কেউ যদি টাকা না পায় আমার কাছ থেকে, তাকে আমি কেন টাকা দিতে যাবো শুধু শুধু? তাহলে ক্রেডিটরকে যখন আমরা টাকা দিচ্ছি, তার মানে আমার ক্রেডিটর যে অ্যামাউন্ট আছে সেটা আস্তে আস্তে কমছে, সুতরাং ডিক্রিজ হচ্ছে। আর ডিক্রিজ হলে তাকে কি করতে হয়? রিয়েল অ্যাকাউন্টে তাকে কি করতে হয়? ডিক্রিজ হলে, ইনক্রিজ হলে ডেবিট, ডিক্রিজ হলে ক্রেডিট। তাহলে ক্রেডিটর্স কমে যাচ্ছে, ক্রেডিটর কমছে, তাহলে এখানে আমাদের করা উচিত, এখানে ক্রেডিটরটা ক্রেডিটের মানে ক্রেডিট দিকেই থাকার কথা, কিন্তু এখানে ক্রেডিটরটা ক্রেডিট দিকে থাকবে না, ক্রেডিটরটা এখানে ক্রেডিট দিকে থাকবে না। তার কারণটা হচ্ছে আমি ক্যাশ যখন পেড করছি ক্রেডিটরকে, সবসময় মনে রাখবে দায় বাড়লে তাকে ক্রেডিট করতে হয়, আর অ্যাসেট বাড়লে মানে লাইবিলিটি বাড়লে তাকে ক্রেডিট করতে হয়, অ্যাসেট বাড়লে তাকে ডেবিট করতে হয়। কথাটা আবার বলছি, অ্যাসেট বাড়লে তাকে ডেবিট করতে হয়, লাইবিলিটি বাড়লে তাকে ক্রেডিট করতে হয়। অপোজিট, এই সূত্রটা সর্বদা মনে রাখবে। অ্যাসেট বাড়লে তাকে ডেবিট করতে হয়, লাইবিলিটি বাড়লে তাকে ক্রেডিট করতে হয়, লাইবিলিটি কমলে তাকে ডেবিট করতে হয়, অ্যাসেট কমলে তাকে ক্রেডিট করতে হয়। তাহলে ক্রেডিটর যেহেতু এখানে আমার লাইবিলিটি, তাহলে লাইবিলিটি যখন কমছে তাকে আমরা ক্রেডিট করব কি করে? লাইবিলিটি যখন কমবে তাকে তখন ডেবিট করতে হবে। ক্রেডিটর অ্যাকাউন্ট ডেবিট, CREDI, ক্রেডিটর অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটরের কাছ থেকে, ক্রেডিটরের দায়টা আমার কমে যাচ্ছে, তাহলে দায় কমলে তাকে ডেবিট করতে হয়। আর কি দিচ্ছি, কি চলে যাচ্ছে আমার কাছ থেকে, হোয়াট গোজ আউট, কি চলে যাচ্ছে আমার কাছ থেকে, ক্যাশ চলে যাচ্ছে, তাহলে ক্যাশটাকে এখানে আমরা কি করলাম? ক্রেডিট করে দিলাম। কেন না ক্যাশটা আমার এখানে কমে যাচ্ছে, ক্যাশ ব্যালেন্সটা আমার ডিক্রিজ হচ্ছে, এখানে আমার দায় কমছে, দায় কমলে ডেবিট করতে হয়, আর অ্যাসেট কমলে তাকে ক্রেডিট করতে হয়। উল্টোটা, অপোজিট, অ্যাসেট, if as any asset is increased, so asset goes to debit balance, debit side, and liability goes to credit side. If a liability is increased, liability goes to credit side, আর liability যদি বাড়ে, liability যদি কমে, if liability is decreased, so that will be taken as debit side in accounts. আসলে কি বোঝা গেছে কথাটা? তাহলে অ্যাসেট বাড়লে, অ্যাসেট যদি বেড়ে যায়, অ্যাসেট বাড়লে আসলে কি হোয়াটসঅ্যাপে টাইপিং সবাই করো, তাহলে হোয়াটসঅ্যাপে টাইপের মতোই লিখছি, বাড়লে ডেবিট করতে হবে, আর যদি লাইবিলিটি বাড়ে তাকে ক্রেডিট করতে হবে, এইটা হচ্ছে বড় দুটো সূত্র, সবসময় মনে রাখতে হবে এই দুটো সূত্র। অ্যাসেট বাড়লে ডেবিট করতে হবে, লাইবিলিটি যদি বাড়ে, বাড়লে তাকে ক্রেডিট করতে হবে। এটা মনে রাখতে হবে সবসময়, এটা সবসময় মনে রাখবে, এই দুটো সূত্র সবসময় মনে রাখতে হবে। যতক্ষণ জার্নাল এন্ট্রি করতে হবে ততক্ষণ এই দুটো সূত্রকে বারবার মনে রাখতে হবে।
আর এই দুটো যদি মনে রেখে দাও, আশা রাখি পরবর্তী ক্ষেত্রে আর এইগুলো অ্যাসেট লাইবিলিটি নিয়ে কোনো সমস্যা হবে না। আর অ্যাসেট লাইবিলিটি এবার চিনতে শিখতে হবে যে কোনটা অ্যাসেট, কোনটা লাইবিলিটি, কোনটা এক্সপেন্সেস, কোনটা এক্সপেন্ডিচার, এগুলো আস্তে আস্তে চিনতে হবে, তার জন্য প্র্যাকটিস করতে হবে। এইটা হচ্ছে তাহলে কারেক্ট এন্ট্রি। যাই হোক, আমি ভিডিওটা আমাদের শেষে বলে দেবো বলেছিলাম, তো এটা একটু প্রথমের দিকেই হয়ে গেল। তাহলে ক্রেডিটর টু ক্যাশ, ক্রেডিটর টু ক্যাশ, তাহলে ক্রেডিটর টু ক্যাশ যখন হচ্ছে, তাহলে এখানে 4 তারিখে এন্ট্রি হবে, 4 তারিখে এন্ট্রি হবে, 4/2/17। এতে কি এন্ট্রি হবে? টু ক্রেডিটর্স অ্যাকাউন্ট, টু ক্রেডিটর্স অ্যাকাউন্ট। কত টাকা যাবে ক্রেডিটর্সের অ্যাকাউন্টে? 10,000 টাকা। 10,000 টাকা দিয়ে দিই ক্রেডিটর্সকে, দিয়ে দেবো না রেখে দেবো? দিই আর কি হবে, 10,000 টাকা দিয়ে দিই ক্রেডিটর্সকে। 10,000 টাকা দিয়ে দিলে তাহলে এইটা হয়ে যাচ্ছে তাহলে কত? 2,50,000, 2,70,000, 2,80,000, 50, 60, 70, 80, 280। আচ্ছা, 280 থেকে এবার 280 থেকে 50 বাদ দিলে 230। আসলে কি বোঝা গেছে ক্রেডিটর্সটা কি করলাম, যার জন্য আমি ভুলটা করে রেখেছিলাম, যাতে ক্রেডিটর্সটা একটু শেখাতে পারি। আচ্ছা, ডেটর্স নিয়ে পরবর্তী ক্ষেত্রে একটা দেবো। ডেটর্স যদি ইনক্রিজ করে যায় তাহলে তাকে ডেবিট করতে হবে, লাইবিলিটি যদি ইনক্রিজ করে যায় তাকে ক্রেডিট করতে হবে, এইটা সব সময় মনে রাখতে হবে। আচ্ছা, পরের ক্রেডিটর্সের ঘরের এন্ট্রিটা করে দিই। ক্রেডিটরের ঘরে কি আসছে এবার? আরে সরি, আমার একটু ভুলে গেছে, খুব বড় একটা ভুলে গেছে, আমার একটু ভুল হয়ে গেল এখানটা। এটা তো বাই ক্রেডিটর্স হবে, এটা বাই ক্রেডিটর্স হবে, এটা বাই ক্রেডিটর্স হবে, এটা হবে বাই। গন্ডগোল হয়ে যাচ্ছে। 4, 12, 17 বিফোর হয়ে গেছে। আচ্ছা, কি বললি? হ্যাঁ, ক্রেডিটর্স, বাই ক্রেডিটর্স অ্যাকাউন্ট। কত হবে? 10,000 টাকা পড়ছে জমা, 10,000 টাকা জমা দিদি রেখে কি হবে আর? 10,000 টাকা দিয়ে দিচ্ছি, তাহলে 250, 270 হলো। তাহলে এটা তখন আমার তাহলে ক্যালকুলেশনটা সামটা ভুল হয়ে গিয়েছিল। 250 + 20, 270 থেকে 50 বাদ দিলে 220 থেকে 10 বাদ দিলে 210। ঠিক হলো তো ক্যালকুলেশনটা? 210, 220, 250, 50, 20, 50, 270। হ্যাঁ, এবার ঠিক আছে, 210। সরি, একটু ভুল হয়ে গিয়েছিল। তাহলে এখানে আশা রাখি বোঝা গেছে আমি কি করলাম। ক্রেডিটর্সটা যেহেতু ডেবিট দিকে ছিল, ক্রেডিটর্সটা ডেবিট সাইড আছে, দেখো ক্রেডিটর্সটা ডেবিট সাইড আছে, তাহলে ডেটর্স ডেবিট সাইডে থাকলে কি হবে? এটা বাই ক্রেডিটর্স বলে তুলতে হবে। ক্রেডিটর্স ক্যাশের ঘরে বাই ক্রেডিটর্স বলে তুলে দিয়েছি। এইবার আসছে ক্রেডিটর্স অ্যাকাউন্ট। ক্রেডিটর্স অ্যাকাউন্টে 2 ক্যাশ হয়ে যাবে, 4/2/17। এতে কি হবে? 2 ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা আসবে? 10,000 অ্যামাউন্ট। বোঝা গেল? আচ্ছা, আশা রাখি ক্লিয়ার হয়ে গেছে জিনিসটা। কি বললাম লেজার পোস্টিং, আশা রাখি ক্লিয়ার হয়ে গেছে। পরবর্তী ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বলো, আমি কমেন্ট সেকশনে বলে দেবো, উত্তর দিয়ে দেবো। আচ্ছা, 10,000 এদিকে বসে যাবে, এদিকেও চলে যাবে 10,000 চলে গেল। এবার এদিকটা যেহেতু কম, তাহলে এটা আবারও সেই ক্লোজিং ডেট এসে যাবে। ক্লোজিং ডেট 31/12/17। ব্যালেন্স সিডি বাই ব্যালেন্স ব্যালেন্স সিডি বাই ব্যালেন্স সিডি কত? 10,000 রুপিস। 10,000 এদিকে টু ব্যালেন্স বিডি
টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিএ এন বিডি, টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডির ঘরে তাহলে কত বসবে? সেখানে একটু বসিয়ে দিলে একটু বুঝে নিও এটা। 10,000, আচ্ছা এদিকে তাহলে অ্যামাউন্টটা কত আসবে? এই ডেটটা আসবে 1118। এইটা গেল ক্রেডিটর্স, এটা গেল ক্রেডিটর্সের অ্যাকাউন্ট, আর এটা গেল ক্যাশের অ্যাকাউন্ট। তোমাদের কাজ রইলো মানে তোমরা প্র্যাকটিস করো, আমি তো দেখতে পারবো না বাড়ি গিয়ে। তো তোমরা পড়ো, ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলবে, এরকম করে পারচেস অ্যাকাউন্ট খুলবে, তারপর সেলস অ্যাকাউন্ট খুলবে। আচ্ছা, যেগুলো করিয়ে দিলাম বারবার ভিডিওটা দেখো, দেখে এটাকে কমপ্লিট করার চেষ্টা করো। লেজার পোস্টিং পরবর্তী ক্ষেত্রে ভীষণভাবে দরকার হবে। তোমরা ক্লাস 11-এ যা যা শিখবে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, সেম অ্যাজ ছকটা হবে, খালি অ্যামাউন্টেরই একটা ছক খালি হবে, এই ছকটা আসবে না, এই ছকটা আসবে না, এই ছক দুটো খালি আসবে না, এই ছকটা আর এই ছকটা খালি আসবে না। এই ছকটা ওই ছকটা চলে গেছে, আর এই ছকটা খালি আসবে না। আর এইখানে খালি ক্রেডিটটা লিখে দেবে, ক্রেডিটটা না লিখলে অ্যামাউন্ট ইয়েটা পুরো ভুল এসে যাবে। এখানে ক্রেডিটটা লিখে দিও, ক্রেডিটটা মুছে গেছে। এইটা হচ্ছে অরিজিনাল একটা জার্নালের এই লেজারের ছক, লেজার পোস্টিং পার্ট 2। আচ্ছা, থিওরি, এবার আসছে থিওরির কথা। থিওরির কথা যদি আসি তাহলে বলি, থিওরি বলতে প্রথম করতে হবে হোয়াট ইজ লেজার। হোয়াট ইজ লেজার? লেজার কাকে বলে? ফিচার্স। লেজার কাকে বলে? ফিচার্স। ফিচার্স হয়ে গেছে। ফিচার্স এর বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্যগুলো করতে হবে। আচ্ছা, বৈশিষ্ট্য করতে হবে। আরো তোমাদের করতে হবে যেগুলো, আচ্ছা এই সুবিধা কি, অসুবিধা কি? সুবিধা অসুবিধা কি? একে হিসেবের পাকা বই বলে কেন? আচ্ছা, পাকা বই বলে কেন? থিওরি আর সেরকম কিছু করতে হবে না, আর সেরকম কিছু করতে হবে না। এই কটা কোশ্চেন করো, ক্লাসিফিকেশনস অফ লেজার। কিছু করতে হবে না, ক্লাসিফিকেশন অফ লেজার করতে হবে না মেনলি। খতিয়ানের বৈশিষ্ট্যটা করো। আচ্ছা, লেজারিং বাংলা হচ্ছে খতিয়ান, হ্যাঁ, লেজারের বাংলা হচ্ছে খতিয়ান। আচ্ছা, লেজারের বৈশিষ্ট্য ফিচার্স যেটা, আচ্ছা জাবেদ আর খতিয়ানের মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন জার্নাল অ্যান্ড লেজার, ডিফারেন্স বিটুইন জার্নাল অ্যান্ড লেজার, ডিফারেন্স বিটুইন জার্নাল অ্যান্ড লেজার, ডিফারেন্স বিটুইন জার্নাল অ্যান্ড লেজার। আর করতে হবে আর এই তিনটে প্রশ্ন করো, আশা রাখি কমন এসে যাবে। আশা রাখি কমন করবে, এই তিনটে কোশ্চেন ভালো করে করবে। শর্ট কোশ্চেনের কিন্তু কোনো সাজেশন হয় না, শর্ট কোশ্চেনের কোনো সাজেশন আসে না। খতিয়ান মানে লেজার পোস্টিং থেকে এই চারটে কোশ্চেন দিচ্ছি। লেজার কাকে বলে, ফিচার্স এর বৈশিষ্ট্য কি, আচ্ছা ডিফারেন্স বিটুইন জার্নাল অ্যান্ড লেজার, আর আরেকটা কি বললাম, লেজারের বৈশিষ্ট্য, ক্লাসিফিকেশন অফ লেজার,
লেজারকে কটা ভাগে ভাগ করা, লেজারকে 3 ভাগে ভাগ করা হয়। আচ্ছা, এই কটা প্রশ্ন খালি করে যেও, তাহলেই আসলে কি কমন এসে যাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটাতে প্রেস করে রেখো, নোটিফিকেশন অন করে রেখো। আর আবারও সেই একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক